বেলা প্রায় 10টা। দীর্ঘ ঘুমের পর ধীরে ধীরে চোখ মেলল শুভ্র। প্রথম কয়েক মুহূর্তে কিছু বুঝতে পারল না সে। মাথাটা ভাল লাগছে, শরীরে আগের রাতে জ্বরের ক্লান্তি রয়ে গেছে। চোখ মেলে ছাদের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড স্থির হয়ে থাকার পর হঠাৎ বুকের উপর একটা নরম ভার অনুভব করলো। দৃষ্টি নামাতেই থমকে গেল শুভ্র। মেহনু তার বুকে। ক্লান্তিতে অবসন্ন মেয়েটা তার বুকের কাছে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে, যেন সারা রাত জেগে থাকা ছোট্ট কোনো পাখি শেষ পর্যন্ত নিরাপদ একটা আশ্রয় খুঁজে পেয়ে সেখানে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। এলোমেলো চুলের কয়েক গোছায় মেহনুর কপাল ছুঁয়ে আছে, চোখের নিচে স্পষ্ট ক্লান্তির ছাপ, অথচ ঘুমন্ত মুখটায় অদ্ভুত এক শান্তি। শুভ্র কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইল। তারপরই রাতের কথাগুলো ঝাপসা ভাবে মনে পড়ল জ্বর। ডাক্তার, মেহনুর ছুটোছুটি, সারা রাত জেগে তার পাশে বসে থাকা, হয়তো কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না মেয়েটা। শুভ্র কঠিন মুখটা ধীরে ধীরে নরম হয়ে এলো। এতক্ষণ পর্যন্ত যে মানুষটা নিজের ব্যথা, নিজের ক্লান্তিত কিংবা নিজের জীবন নিয়েই ভাবেনি, সেই মেহনুরই শেষ পর্যন্ত তার বুকের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। শুভ্র ইচ্ছা হলো ডাক দিয়ে জাগিয়ে দেয়, কিন্তু গলা পর্যন্ত এসে শব্দটাও থেমে গেল। ডাকতে ভীষণ মায়া লাগলো তার। থাকে একটু ঘুমাক, ক্ষতি কি আর। সে শুধু নিঃশব্দে মেহনুরের মাথার কাছে হাত রাখলো, এলোমেলো চুলগুলো সরিয়ে দিল কপাল থেকে। মেয়েটা ঘুমের মধ্যেই সামান্য নড়াচড়া আরো একটু কাছে সরে এলো। শুভ্র স্থির হয়ে গেল। তার বুকের ভেতর কোথাও যেন অচেনা একটা অনুভূতি ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে। সে সম্পর্কে এতদিন সে শুধু দায়িত্ব আর কর্তব্য নামে দূরে সরিয়ে রেখেছিল। আজ সেই সম্পর্কের মানুষটাকে নিজের বুকের কাছে এভাবে দেখে তার মনে হলো মেহনুরকে শুধু তার দায়িত্ব বলে এড়িয়ে যাওয়া বোধহয় আর এত সহজ নয়। বেশি কিছুক্ষণ পর শুভ্র নাড়াচাড়াতে ঘুম ভাঙল মেহনুরের। পিটপিট করে চাইল সে, নিজের অবস্থান বুঝতে সময় নিল। আর যখনই বুঝলো তখনই লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো। ঝটপট উঠে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, এই, আপনি কখন উঠেছেন? আমাকে ডাকলেন না কেন? শুভ্র শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তারপর ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলল, ভাবলাম আমার বাচ্চা পাখিটা ঘুমাচ্ছে, তাই ডাকিনি। মেনুর কয়েক সেকেন্ড চুপ করে রইল। কথাটার ভেতরে যেটুকু যেন তার অজান্তেই হৃদয় ছুঁয়ে গেল। সে চোখ সরিয়ে নিয়ে মৃদুস্বরে বলল, তাই কি মাহমুদ সাহেব? শুভ্র মুখের হাসিটা একটু গাঢ় হলো। অতঃপর সে বলল, কিছু না। হঠাৎ মেহনুর প্রশ্ন করে বসলো, আমায় ভালোবাসেন মাহমুদ সাহেব? শুভ্র প্রশ্নটা শুনে কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে রইল। মেহনুরা আর কিছু বলল না, শুধু স্থির চোখে তাকিয়ে রইল তার দিকে। ঘরের নীরবতায় ঘড়ির কাঁটার শব্দটাও যেন স্পষ্ট শোনা যাচ্ছিল। শুভ্র ধীরে ধীরে চোখ সরিয়ে জানালার দিকে তাকালো। সকালের আলো পর্দা ভেদ করে ঘরের মেঝেতে এসে পড়েছে। কিছুক্ষণ পর সে শান্ত গলায় বলল, এই প্রশ্নের উত্তর এখনই জানতে চাও? মেহনুর মৃদু সুরে বলল, জি। শুভ্র এবার তার দিকে তাকালো। চোখের আগের সেই কঠোরতা নেই, বরং অদ্ভুত এক কোমলতা। সে মেলায়ম কণ্ঠে বলল, তোমাকে যখন বিয়ে করেছিলাম তখন তোমাকে শুধু একটা দায়িত্ব হিসেবেই দেখেছিলাম। তোমার নিরাপত্তা, পড়াশোনা, ভবিষ্যৎ সবকিছুর দায়িত্ব আমার। মেহনুর চুপ করে শুনছিল। অতঃপর শুভ্র একটু থেমে ফের বলতে লাগলো, কিন্তু মানুষ সবকিছু নিজের ইচ্ছা মতে নিয়ন্ত্রণ করতে পারে না মেহনুর। মানে মানে তুমি কখন আমার চিন্তার অংশ হয়ে গেলে, কখন তোমার অভিমান আমার খারাপ লাগতে শুরু করলো, কখন তুমি না খেলে আমারও অবস্থি হয়, এসবের কোনো হিসাব আমার কাছে নেই। তাহলে তাহলে ভালোবাসেন? শুভ্র এবার সরাসরি তার চোখের দিকে তাকালো। কয়েক মুহূর্তের পর স্থির স্বরে বলল, হয়তো ভালোবাসি, তবে ভালোবাসার নাম দিয়ে তোমার পড়াশোনা, ভবিষ্যৎ কিংবা নিজের পরিচয় নষ্ট করতে দেব না। তুমি আগে নিজের মতো করে বড় হও, তারপর আমাদের সম্পর্কের
উত্তরটা তুমি নিজেই বুঝে যাবে। মেহনুর বুকের ভেতরটা কেঁপে উঠল। মেহনুর কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। আপনি আপনি কোথায় কোথায় এত কঠিন হয়ে যান? কথায় কথায় এত কঠিন হয়ে যান কেন? শুধু মৃদু হেসে বলল, কারণ তুমি কোথায় কথায় আমার সব কঠিন কথাকে নরম করে দাও। মেহনুর আর কোনো উত্তর দিল না, শুধু চোখ নামিয়ে ফেলল। সকালের আলোয় তার মুখে ফুটে উঠল লাজুক এক টুকরা হাসি। মেহনুর কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর হঠাৎ মনে পড়তেই বলল, আপনাকে হাসপাতালে যেতে হবে। ডাক্তার তো বলেছেন এক্স-রে করাতে হবে। একা ফ্রেশ হতে পারবেন তো? শুভ্র নিজের আহত হাতটার দিকে একবার তাকিয়ে শান্ত গলায় বলল, পারবো। মেহনুর উঠে দাঁড়িয়ে বলল, তাহলে আমি নাস্তা নিয়ে আসি। শুভ্রর সঙ্গে সঙ্গে বলল, শুধু আমার জন্য এনো না, নিজের জন্য এনো। আর পাশের রুমে গিয়ে দ্রুত ফ্রেশ হয়ে নাও। সকাল থেকে কিছু খাওনি, খিদে পাচ্ছে নিশ্চয়। মেহনুর দরজার কাছে গিয়ে থেমে পেছনে ফিরে তাকিয়ে উত্তর করল, হুম। শুভ্র মৃদু চোখে তাকিয়ে রইল তার দিকে। মেহনুর বেরিয়ে যেতে শুভ্র ধীরে ধীরে বিছানা থেকে উঠল। আহত হাতের কারণে স্বাভাবিক চেয়ে একটু ধীরে হয়ে গেছে তার চলাফেরা। তবুও মেহনুরের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে সে যেন এখনো নারাজ। বেশ কিছুক্ষণ পর মেহনুর দুজনে নাস্তা সাজানো একটি ট্রে হাতে নিয়ে ঘরে ঢুকলো। দরজা পেরিয়ে তার চোখ আটকে গেল শুভ্রর দিকে। বিছানার এক কোণে পা ঝুলিয়ে বসে আছে সে, এক হাতে ফোন, অন্য হাতটা সাবধানে নিজের পাশে রাখা। মুখে আগের রাতে ক্লান্তির ছাপ থাকলেও চোখে মুখে সেই চিরচেনা গম্ভীর ভাবটুকু ফিরে এসেছে। মেহনুর ধীরে ধীরে এগিয়ে এসে ট্রেটা টেবিলের উপর রাখলো। শুভ্র ফোন থেকে চোখ তুলে তার দিকে তাকালো, এরপর প্রশ্ন করে বসলো, এত দেরি হলো কেন? মেহনুর ভ্রু কুঁচকে বলল, ফ্রেশ হতে লেট হয়েছে। শুভ্র ফোনটা পাশে রেখে বলল, ভালো করেছো। মেনুর ট্রে থেকে খাবারগুলো বের করে টেবিলে সাজাতে লাগলো। তারপর একবার শুভ্র আহত হাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ব্যথা করছে? একটু। একটু মানে? শুভ্র মৃদু হেসে বলল, তুমি ডাক্তার নাকি? মেহনুর মুখ বাঁকিয়ে বলল, ডাক্তার না, কিন্তু আপনার দেখাশোনা করতে করতে অনেক কিছু শিখে যাচ্ছি। শুভ্র আর কিছু বলল না। শুভ্র মেহনুরের দিকে তাকিয়ে রইল। মেহনুর সেটা বুঝতে পেরে চোখ নামিয়ে নাস্তার প্লেটটার সামনে সামনে এগিয়ে দিল, নিন, আগে খেয়ে নিন, তারপর হাসপাতালে যাবেন। শুভ্র পেটের দিকে তাকিয়ে আবার মেহনুরের দিকে তাকিয়ে বলল, তুমিও বসো। মেহনুর নিঃশব্দে তার বিপরীতে বসে পড়ল। সকালের ব্যস্ততার মাঝেও দুদিনের জন্য যেন কয়েকটা শান্ত মুহূর্ত অপেক্ষা করছিল। নাস্তা শেষ করে শুভ্র ধীরে ধীরে প্রস্তুত হতে লাগলো। আহত হাতের কারণে জামা পরতেও তাকে বাড়তি সময় নিতে হচ্ছে। মেহনুর পাশে দাঁড়িয়ে নীরবে সবকিছু লক্ষ্য করছিল। শেষমেশ আর চুপ থাকতে না পেরে বলল, আমি আপনার সঙ্গে হাসপাতালে যাব। শুভ্র আয়নার সামনে দাঁড়িয়ে ঘড়িটা ঠিক করতে করতে বলল, না, আমি হাসপাতাল থেকে সরাসরি জনসভায় যাব। মেহনুর বিস্মিত চোখে তার দিকে তাকালো, অতঃপর বলল, এই ভাঙা হাত নিয়ে হাতটা ভেঙে শখ মেটেনি বুঝি? এখন পাটাও ভাঙতে চান? পা ভেঙে গেলে চলবেন কি করে? শুভ্র নির্বিকার ভাবে বলে বসলো, কোনো, তোমার কাঁধে ভর দিয়ে চলবো। মেহনুর চোখ দুটো গোল হয়ে গেল। সে কোমরে হাত দিয়ে বলল, হ্যাঁ, আপনি খুব ভারী, তাহলে নিজেকে শক্ত করো, কারণ আমার পর আর আমার অর্ধাঙ্গিনী হিসেবে এই রাজনীতিতে হাল তোমাকেই ধরতে হবে। মেহনুর যেন কথাটার মাঝে বসতে উঠতে পারল না। গোল গোল চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আব্বু আপনাকে মেরে তক্তা বানাবেন, নিচে বসে আছেন আপনার জন্য। একবার শুধু যান, কাল রাত থেকে উনি বেজায় রেখে আছেন রেগে আছেন, রেগে আছেন।
এবার হয়তো ওঝার মতো ঝাড়ুর বাতাস দিয়ে আপনার মাথা থেকে রাজনীতি ভূত নামাবেন। শুভ্র ভ্রু নামিয়ে বলল, তাই নাকি? মেহনুর গম্ভীর মুখে মাথা নাড়িয়ে ছোট্ট করে বলল, হুম। শুভ্র ঠোঁটের কোণে আবারও হাসি ফুটে উঠল। অতঃপর বলল, দেখে আজকাল রাজনীতি যেতে তোমার শ্বশুরের নাকি আমার? মেহনুর দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার সঙ্গে তর্কে আমি পারবো না। আগে নিচে চলুন, আব্বু অপেক্ষা করছেন। শুভ্র মাথা নাড়ল, তারপর আহত হাতটা সাবধানে সামলে দরজার দিকে এগিয়ে গেল। মেহনুরও তার পেছনে পেছনে বেরিয়ে এলো। সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নামলো শুভ্র। আহত হাতের কারণে তার চলাফেরায় স্বাভাবিকের তুলনায় কিছুটা ধীরতা এসেছে। মেহনুর এক ধাপ পেছনে থেকে সতর্ক চোখে তাকে লক্ষ্য করেছিল। প্রয়োজনে হাত বাড়িয়ে দেবে সেই প্রস্তুতি তার পুরো ভঙ্গিতেই। ড্রয়িং রুমে পা রাখতেই মেহনুর চোখ গিয়ে পড়ল আসিফ মাহমুদের দিকে। তিনি কিন্তু চোখ একবারও ও লেখার দিকে নেই। ছেলে অপেক্ষাতেই যেন বসে আছেন। পাশে সুলতানা বেগম এবং মাহি নীরবে বসে আছেন। শুভ্রকে দেখে আসিফ মাহমুদ পত্রিকাটা ভাঁজ করে টেবিলের উপর রেখে দিলেন। কয়েক মুহূর্ত ছেলের আহত হাতের দিকে তাকিয়ে থেকে গভীর স্বরে বললেন, আজ কোথায় যাওয়ার পরিকল্পনা? শুভ্র স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল, হাসপাতালে যাব, তারপর একটা জনসভা আছে। আসিফ মাহমুদের কপালে ভাঁজ আরো গভীর হলো। তিনি বললেন, হাসপাতাল থেকে সরাসরি জনসভা? জি। এই অবস্থায় শুভ্র এবার কিছু বলার আগেই মেহনুর নিজ স্বরে বলল, আমি তো সেটাই বলেছিলাম আব্বু। উনি কিছুতেই শুনছেন না। শুভ্র মেহনুরের দিকে তাকিয়ে মৃদু ভ্রু তুলল। অতঃপর বলল, তুমি আমার নামে নালিশ করছো? মেহনুর সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিয়ে বলল, নালিশ না, সত্যিটা বলছি। আসিফ মাহমুদের মুখে তীক্ষ্ণ হাসি ফুটে উঠল। মুহূর্তের তা মিলিয়ে গেল। শুভ্র রাজনীতি করতে হলে আগে নিজের জীবনটার মূল্য বুঝতে হয়। মানুষের জন্য কাজ করবে, সেটা ভালো কথা, কিন্তু নিজের শরীরটাকে শেষ করে দিলে সেই মানুষগুলোর জন্য কাজ করবে কে? শুভ্র কিছুক্ষণ চুপ করে রইল, তারপর শান্ত স্বরে বলল, আমি সাবধানে থাকবো আব্বু। এই কথাটাই তুমি প্রতিবার বলো। সুলতানা বেগম এবার নরম গলায় বললেন, আগে হাসপাতালে যাও, ডাক্তার কি বলেন শুনে তারপর অন্য কিছু ভাববে। শুভ্র মায়ের দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি জানালো। মেহনুর সবুজে নিঃশ্বাস ফেলল। আসিফ মাহমুদ এবার সরাসরি মেহনুরের দিকে তাকিয়ে বললেন, তুই ওর সঙ্গে যাবি? মেহনুর সঙ্গে সঙ্গে বলল, জি আব্বু। শুভ্রা হালকা আপত্তি সুরে বলল, আব্বু। আসিফ মাহমুদ হাত তুলে থামিয়ে দিলেন, কোনো কথা না, আজ অত্যন্ত আমার কথা শোন। শুভ্র আর কিছু বলল না। মেহনুর মনে মনে একটু হাসলো, তারপর শুভ্র পাশে এসে দাঁড়িয়ে বলল, চলুন এমপি সাহেব, আজ আপনার উপর পাহারা দেওয়ার দায়িত্ব আমার। দেখছি তোমার সাহস সত্যি বেড়ে যাচ্ছে দিনকে দিন। ম্যাডাম, আবার বেশি উড়বেন না, নাটাই কিন্তু আমার হাতে। আমি ভয় পাই না হুম, আমি হচ্ছি এমপির বউ। কথাটা শুনে শুভ্র কিছুক্ষণ মেহনুরের দিকে তাকিয়ে রইল, তারপর দুজন পাশাপাশি দরজার দিকে এগিয়ে গেল। বাইরে গাড়ি প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। আজকের দিনটা কোথায় গিয়ে থামবে তা কেউ তখনও জানতো না। গাড়ির কাছে এসে শুভ্র হঠাৎ থেমে গেল। মেহনুরের পরনে তখনও বোরকা নেই। হাসপাতালে যাওয়ার তাড়াহুড়োয় সে সময় পায়নি। কেবল ওড়নাটা মাথায় জড়ানো আর মুখে মাস্ক। শুভ্র নিজের গায়ের চাদরটা খুলে কোনো কথা না বলে মেহনুরের গায়ে জড়িয়ে দিল। মেহনুর হতভম্ব হয়ে তার দিকে তাকালো। এটা আমার আবার কেন? শুভ্র নির্বিকার গলায় বলল, গায়ে দাও এই গরমে। হ্যাঁ। মেহনুর ঠোঁট উল্টে চাদরটার দিকে তাকালো। গরমে এমনিতেই হাসফাস অবস্থা, তার উপর আবার চাদর। মনে মনে বিরক্ত হয়ে ভাবলো, লোকটা কি সত্যি একটু বেশি তেরা। তারপর নিজের অজান্তেই আর একটা প্রশ্ন মাথায় এলো,
এই একজনকে জন্ম দিতে তার শাশুড়ি কি খেয়েছিলেন? এই একজনকে জন্ম দিতে তার শাশুড়ি কি খেয়েছিলেন আল্লাহই ভালো জানেন। শুভ্র মেহনুরের মুখের ভঙ্গি দেখে বুঝতে পারলো মেয়েটা মনে মনে নিশ্চয় তাকে নিয়ে কিছু বলছে। মুখটা এমন করে রেখেছে কেন? মেহনুর সঙ্গে সঙ্গে মুখ স্বাভাবিক করার চেষ্টা করলো। কই কিছু না। তোমার কিছু না, মুখ দেখলে বোঝা যায় অনেক কিছু। মেহনুর আর উত্তর দিল না, শুধু চাদরটা ঠিক করে নিল। শুভ্র এবার তার ওড়নাটা একটু গুছিয়ে দিয়ে বলল, মাথাটা ভালো করে ঢেকে রাখো। মেহনুর চুপচাপ মাথা নাড়ল। তারপর দুজন গাড়িতে উঠে বসলো। মেহনুর জানালা পাশে বসে চাদরের ভেতর নিজেকে যতটা সম্ভব স্বস্তিতে রাখার চেষ্টা করতে লাগলো। গরমে অবস্থি হলেও মুখে কিছু বলল না। শুভ্র একবার তার দিকে তাকিয়ে মৃদু হেসে ফেলল। মেহনুর সেটার দিকে চোখ কুঁচকে বলল, হাসছেন কেন? কিছু না। আপনার কিছু না? আপনার কিছু না? মুখ দেখলে বোঝা যায় অনেক কিছু। শুভ্র এবার সত্যি হেসে ফেলল। মেহনুর বুঝলো শুভ্রর কথাটা শুভ্রর দিকে ফিরিয়ে দিয়েছে সে, তাই লোকটা হাসে। ভীষণ লজ্জিত হয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল সে। হাসপাতালের এক্স-রের কক্ষে তখন বেশ ব্যস্ততা। শুভ্রকে নির্দিষ্ট জায়গায় দাঁড় করিয়ে প্রযুক্তিবিদ তারা আহত হাতের প্রয়োজনীয় এক্স-রে করছিল। মেহনুর কক্ষের এক পাশে উষ্ণ কণ্ঠিত মুখে দাঁড়িয়েছিল। মেশিনের কাজ শেষ হলে লোকটি রিপোর্টের প্রাথমিক চিত্রটা দেখে শুভ্রর দিকে তাকালো। তারপর বেস্বাভাবিক ভঙ্গিতেই বলল, স্যার, আপনার হাতটা বোধহয় ভেঙে গেছে। কথাটা শুনে মেহনুরের মুখের রং পাল্টে গেল। চোখ দুটো মুহূর্তেই বড় হয়ে উঠল। ঠোঁট কাঁপছে। মনে হচ্ছে আর এক মুহূর্ত পরেই চোখের পানি ধরে রাখা সম্ভব হবে না। শুভ্র সেটা চোখের কোণ দিয়ে লক্ষ্য করল। তারপর ধীরে ধীরে তার দৃষ্টি গিয়ে স্থির হলো এক্স-রে করা লোকটার ওপর। চোয়াল শক্ত হয়ে গেল তার। অতঃপর দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, বোধহয় লোকটা কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, জি মানে। ছবিটা দেখে মনে হয়। শুভ্র এবার বিরক্তি স্বরে থামিয়ে দিয়ে বলল, আপনি কি ডাক্তার? লোকটা থমকে গেল। অতঃপর বলল, না স্যার। তাহলে রোগীকে দেখে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার এত তাড়া কেন? মেহনুর চুপ করে শুভ্রের দিকে তাকিয়ে রইল। লোকটা এবার মাথা নিচু করে বলল, দুঃখিত স্যার। শুভ্র আর কিছু বলল না, শুধু দীর্ঘশ্বাস ফেলে মেহনুরের দিকে তাকালো। মেয়েটার মুখ তখনও আতঙ্কে ফ্যাকাশে। শুভ্র কণ্ঠ এবার অনেকটাই নরম হলো। তারপর বলল, এই যে এমন মুখ করে আছে কেন? মেহনুর ধীরে ধীরে বলল, হাতটা সত্যি ভেঙে গেছে। শুভ্র কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থেকে বলল, রিপোর্ট না আসা পর্যন্ত কিছু নিশ্চিন্ত না। এত ভয় পাওয়ার কি আছে? মেহনুর নিচু স্বরে বলল, আপনার কিছু হলে আমি ভয় পাবো না। শুভ্র আর উত্তর দিল না, শুধু মেহনুরের দিকে তাকিয়ে তার কঠিন মুখে ক্ষীণ একটা কোমলতা ফুটে উঠল। বেশ কিছুক্ষণ পর ডাক্তারের চেম্বারে পাশাপাশি বসে আছে শুভ্র আর মেহনুর। এক্স-রে রিপোর্টটা হাতে নিয়ে চিকিৎসক মনোযোগ দিয়ে আরেকবার দেখে নিলেন। তারপর সবস্তি সুরে বললেন, ভয়ের কিছু নেই, হাত ভাঙেনি, তবে বেশ ভালোভাবে মচকে গেছে, তাই কিছুদিন হাতটাকে বিশ্রামে রাখতে হবে। মেহনুরের বুক থেকে যেন আটকে থাকা একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এতক্ষণ যে দুশ্চিন্তা তাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছিল, রিপোর্টের কথা শুনে তার অনেকটাই কমে গেল। ডাক্তার আবার বললেন, হাতের চাপ ব্যান্ডেজ করে দেবে, কয়েকদিন ভারী কোনো কাজ করবেন না, আর ব্যথার ওষুধ নিয়ম করে খাবেন। শুভ্র মাথা নেড়ে বললেন, ঠিক আছে। মেহনুর সঙ্গে সঙ্গে বলে উঠল, আর আর বেশি কাজ করবেন না। শুভ্র পাশ ফিরিয়ে তার দিকে তাকিয়ে বলল, ডাক্তারকে উনি নাকি তুমি? মেহনুর গম্ভীর মুখে বলল, উনি ডাক্তার, কিন্তু আপনার দেখাশোনার দায়িত্ব আমার। ডাক্তার তাদের কথোপকথন শুনে মৃদু হেসে ফেলল। তারপর বললেন, দেখছি আপনার জন্য একজন বেশ কড়া অভিভাবক আছেন।
মেহনুর একটু লজ্জা পেয়ে চুপ করে গেল। শুভ্র ঠোঁটের কোণেও এবার হাসি ফুটে উঠল। ডাক্তার চ্যাপ ব্যান্ডেজ করা প্রস্তুতি নিতে নিতে বললেন, আপনি আপনি আপাতত সাবধানে থাকবেন। কয়েকদিন পর আবার ব্যথার অবস্থা জানাবেন। মেহনুর সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, জি ডাক্তার। শুভ্র মৃদু বিরক্তি ভান করে বলল, তুমি যেন নিজেই ডাক্তারে হয়ে গেলে তুমি নিজেই ডাক্তার হয়ে গেলে। মেহনুর এবার মুখ গম্ভীর করে বলল, আপনি অসুস্থ হলে আমি ডাক্তার হয়ে যাই, এ আর নতুন কি? আপনার কথা শুনে চলতে হবে নাকি? কিন্তু এখন থেকে আপনি আমার কথা শুনবেন। চ্যাপ ব্যান্ডেজ করা শেষ হলো শুভ্র ধীরে ধীরে চেম্বার থেকে বেরিয়ে এলো। আহত হাতটা এখন শক্ত করে বাঁধা। মেহনুরও তার পাশে পাশে হাঁটছে। হাসপাতালের করিডোর পেরিয়ে তার মূল্য ফটকের কাছে আসতেই শুভ্রর সঙ্গে সঙ্গে থাকা গার্ডকে ডাকলো। তারপর গম্ভীর স্বরে বলল, ম্যাডামকে ঠিক মতো বাড়িতে পৌঁছে দেবে, কোনো ধরনের অসম্মান যেন না হয়। আর পথে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাকে কল করবে। গার্ড মাথা নত করে বলল, জি স্যার। মেহনুর সঙ্গে সঙ্গে শুভ্রের দিকে তাকালো। আপনি কথা শুনবেন না? শুভ্র নির্বিকার মুখে উত্তর দিল, না। মেহনুর বিরক্তি হয়ে নিচের স্বরে বলল, শয়তান একটা। কথাটা শুভ্রর কানে যেতেই সে ধীরে ধীরে মেহনুরের দিকে ফিরে তাকালো। কি বললে? মেহনুর মুহূর্তেই মুখের ভাব পাল্টে ফেলে মেকি এসে বলল, কিছু না। শুভ্র চোখ দুটো সামান্য শুরু করে তার দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে এমন এক নীরব প্রশ্ন ছিল যে মেহনুর অবস্থিতে ওড়নার প্রান্তনটা মুঠোয় চেপে ধরল। কিছু না বললে এমন করে মুখ লুকাচ্ছ কেন? মেহনুর চোখ নামিয়ে বলল, আপনি ভুল শুনেছেন। হুম। তারপর আবার গার্ডের দিকে তাকিয়ে বলল, চলো, ম্যাডামকে নিয়ে যাও, নিজের যত্ন নেবেন। শুভ্র সংক্ষিপ্ত স্বরে বলল, তুমিও। মেহনুর গাড়ির দিকে এগিয়ে গেল। শুভ্র কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে নিজের গাড়ির দিকে হাঁটলো। যদি গল্প পর্বটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তীবার দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। চলবে।